দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করতে চাই সবচেয়ে আলোচিত যে বিষয়টি এবং সবার মাঝে উদ্বেগের সৃষ্টি করেছে তা হচ্ছে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ। প্রথমেই বলা প্রয়োজন, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সঙ্গে নিয়ে ইরানের বিরুদ্ধে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করেছে। ইরানের সর্বোচ্চ নেতাকে লক্ষ্য করে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এবং অন্যদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে স্ত্রীসহ অপহরণ করা হয়েছে। এইসব ঘটনা সত্যি দুঃখজনক, তবে তা আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং রাষ্ট্রীয় সার্বভৌমত্বের নীতির সুস্পষ্ট লঙ্ঘন। আধুনিক আন্তর্জাতিক ব্যবস্থায় কোনো রাষ্ট্রের একতরফা শক্তি প্রয়োগ বৈশ্বিক ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গভীর উদ্বেগের বিষয়। ডোনাল্ড জে ট্রাম্প 2017 সালে প্রথমবার ক্ষমতায় এসে আমেরিকা ফার্স্ট নীতি ঘোষণা করেন। তিনি দীর্ঘস্থায়ী বিদেশি যুদ্ধ, বিশেষ করে মধ্যপ্রাচ্য নিয়ে কঠোর সমালোচনা করেন এবং যুক্তরাষ্ট্র হয়ে সেই অন্তহীন যুদ্ধ থেকে বেরিয়ে আনার প্রতিশ্রুতি দেন। তার প্রথম মেয়াদে আফগানিস্তানে মার্কিন সেনা কমিয়ে প্রায় 14,000 থেকে 2,500-এ নিয়ে আসা হয়েছিল। ইরাক ও সিরিয়াতেও সেনা উপস্থিতি কমানো হয়। 2020 সালে তালেবানের সঙ্গে আলোচনার মাধ্যমে আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহারের পথটি সুগম করা হয়। এই প্রেক্ষাপটে তার নীতি অনেকের কাছে যুদ্ধ পরিহারী ও পুনর্বিন্যাসমূলক বলে প্রতীয়মান হয়েছিল, কিন্তু বাস্তবতা ছিল আরও জটিল। 2018 সালে যুক্তরাষ্ট্র 2015 সালের ইরান পারমাণবিক চুক্তি থেকে সরে দাঁড়ায়। যুক্তরাষ্ট্র এরপর ম্যাক্সিমাম প্রেশার নীতির আওতায় কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে ইরানের উপর। 2020 সালে জানুয়ারিতে ইরানের জেনারেল কাসেম সোলেমানিকে ড্রোন হামলায় হত্যা করা হয়, যা দুই দেশের সম্পর্ককে চরম উত্তেজনায় ঠেলে দেয়। তবু পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হয়নি, অর্থাৎ প্রথম মেয়াদে নীতি ছিল চাপ প্রয়োগ, লক্ষ্যভিত্তিক সামরিক অভিযান এবং অর্থনৈতিক অবরোধ, কিন্তু দীর্ঘমেয়াদী কোনো যুদ্ধে জড়ানো উদ্দেশ্য ছিল না। দ্বিতীয় মেয়াদে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন রূপ ধারণ করেছে বলে অনেকেই মন্তব্য করছেন। অভিযোগ উঠেছে যে যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশে শাসন পরিবর্তন ও নেতৃত্ব পরিবর্তনের লক্ষ্যে সক্রিয় হয়ে উঠেছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের অভিযোগ, গ্রিনল্যান্ড অধিগ্রহণের প্রচেষ্টা, কিউবা ও কলম্বিয়ার নেতৃত্বকে হুমকি, এসব ইঙ্গিত দেয় একটি অধিক আক্রমণাত্মক পররাষ্ট্রনীতির দিকে। ইরানের পারমাণবিক স্থাপনায় আঘাত এবং পরবর্তীতে ইসরায়েলের সঙ্গে যৌথভাবে বৃহৎ সামরিক অভিযান পরিচালনা, যার ফলে ইরানের সর্বোচ্চ নেতা ও উচ্চপদস্থ ব্যক্তিরা নিহত হয়েছেন, এটি সংঘাতকে পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ দিয়েছে। হামলা পাল্টা হামলা চলছে। ইরান আঘাত হেনেছে ইসরায়েলি ও যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোতে এবং এই পরিস্থিতি ঘটনাকে আরও জটিল করে তুলেছে। আরব রাষ্ট্রগুলোর একাংশ যুক্তরাষ্ট্রের পাশে অবস্থান নিয়েছে, আর ইরান কার্যত একাই লড়ছে। চীন, রাশিয়া ও জাতিসংঘের আহ্বান উপেক্ষা করে ট্রাম্প আক্রমণ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে এবং এটা পরিস্থিতিকে আরও জটিল করেছে। ফ্রান্স ও যুক্তরাজ্যের সমর্থনের সম্ভাবনাও নতুন মাত্রা যোগ করেছে। কেউ কেউ তৃতীয় বিশ্বযুদ্ধের কথা আশঙ্কা করলেও আমি তা ভাবি না। আঞ্চলিক সংঘাত দীর্ঘস্থায়ী হয়ে উঠতে পারে, যার প্রভাব পড়বে বৈশ্বিক অর্থনীতি ও নিরাপত্তায়, সেটা ঠিক। যুক্তরাষ্ট্রের সরাসরি শাসন পরিবর্তনের নীতি ইতিহাসে নূতন নয়, তবে ফলাফল সবসময় স্থিতিশীলতা আনেনি। 2003 সালে ইরাক আক্রমণে সাদ্দাম হোসেন অপসারিত হলেও দেশটি দীর্ঘ গৃহযুদ্ধ ও ISI এর উত্থানের মুখে পড়ে। আফগানিস্তানে 2 দশকের যুদ্ধে প্রায় $2 ট্রিলিয়ন ব্যয় ও বিপুল প্রাণহানির পরও তালেবান ক্ষমতায় ফিরে আসে। এসব অভিজ্ঞতা প্রমাণ করে শাসন কাঠামো ভেঙে দেওয়া সহজ, কিন্তু টেকসই শান্তি প্রতিষ্ঠা অত্যন্ত কঠিন। ইরানের ক্ষেত্রে ঝুঁকি আরও বড়। 90 মিলিয়নের বেশি জনসংখ্যা, শক্তিশালী ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং আঞ্চলিক প্রক্সি নেটওয়ার্ক, এসব ইরানকে একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক শক্তিতে পরিণত করেছে। লেবাননের হিজবুল্লাহ,
ইরাক ও সিরিয়ার সশস্ত্র গোষ্ঠী এবং ইয়েমেনের হুতি আন্দোলনের সঙ্গে সম্পর্ক সংঘাতকে বহু ফ্রন্টে ছড়িয়ে দিতে পারে। ভৌগোলিকভাবে ইরান হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণে সক্রিয়, যেখান দিয়ে বিশ্বের প্রায় 20% তেল পরিবাহিত হয়। এই রুট ব্যাহত হলে তেলের দাম $120 থেকে $150 পৌঁছতে পারে, যা বৈশ্বিক মুদ্রাস্ফীতি, খাদ্য ও জ্বালানি সংকট এবং অর্থনৈতিক অস্থিরতা সৃষ্টি করবে। পারমাণবিক ইস্যু পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রতিবেদনে ইরানের 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধিকরণের কথা উল্লেখ রয়েছে। সামরিক হামলা পারমাণবিক কর্মসূচিকে বিলম্বিত করতে পারে, কিন্তু সম্পূর্ণ ধ্বংস করা কঠিন, কারণ স্থাপনাগুলো ছড়িয়ে ছিটিয়ে ও সুরক্ষিতভাবে আছে। নেতৃত্ব কাঠামোকে লক্ষ্যবস্তু করলে আভ্যন্তরীণ ঐক্য জোরদার হতে পারে, কারণ বহিরাগত হামলা প্রায় দেখা গেছে জাতীয়তাবাদকে উস্কে দেয়, জনগণের মধ্যে ঐক্য সৃষ্টি করে। আঞ্চলিক উত্তেজনা দ্রুত বিস্তৃত হতে পারে। বাহরাইনে মার্কিন ৫ম নৌবহর, কাতারে আল উদেইদ ঘাঁটি, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের স্থাপনাগুলো ঝুঁকির মুখে পড়েছে। সাইবার হামলা জ্বালানি ও আর্থিক অবকাঠামোকে লক্ষ্য করতে পারে। চীন, যা উপসাগরীয় জ্বালানির উপর নির্ভরশীল, এবং রাশিয়া, যার ইরানের সঙ্গে কৌশলগত সম্পর্ক রয়েছে, তাদের অবস্থান বৈশ্বিক ভারসাম্যে প্রভাব ফেলবে। জাতিসংঘ বারবার যুদ্ধবিরতির আহ্বান জানালেও নিরাপত্তা পরিষদের রাজনীতি কার্যকর সমাধানকে কঠিন করে তোলে। সবচেয়ে বড় প্রশ্ন, সামরিক শক্তি কি স্থায়ী সমাধান দেয়? গত 2 দশকের অভিজ্ঞতা বলছে, ক্ষমতার শূন্যতা প্রায়শই অরাষ্ট্রীয় শক্তিকে শক্তিশালী করে। শাসন কাঠামো ভেঙে গেলে পুনর্গঠন দীর্ঘ ও ব্যয়বহুল প্রক্রিয়া। মধ্যপ্রাচ্যের বহু রাষ্ট্র তাদের ভূখণ্ডে বিদেশি সামরিক ঘাঁটি স্থাপনের অনুমতি দিয়ে এক ধরনের নির্ভরতার কাঠামো তৈরি করেছে। ইতিহাস দেখায়, গতকাল ইরাক, লিবিয়া, আফগানিস্তান বা সিরিয়া ছিল, আজ ইরান, আগামীকাল হতে পারে অন্য কোনো রাষ্ট্র। ঐক্য ও কৌশলগত দূরদর্শিতা ছাড়া নিরাপত্তা টেকসই হয় না। আরব দেশগুলো জিনিসটা অনুধাবন করা উচিত এবং ঐক্য গঠন করা উচিত। মানবিক দৃষ্টিকোণ থেকে যুদ্ধের পরিণতি ভয়াবহ। তেহরানের মতো জনবহুল শহরে অবকাঠামো ধ্বংস হলে লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হবে। শরণার্থী সংকট আঞ্চলিক স্থিতিশীলতাকে নষ্ট করবে। শিল্প ও জ্বালানি অবকাঠামো ভেঙে পড়লে বৈশ্বিক অর্থনীতি কেঁপে উঠবে। কৌশলগত শক্তি প্রদর্শন অপ্রয়োজনীয় নয়, শক্তি প্রতিরোধ সৃষ্টি করে, কিন্তু সংযম ছাড়া শক্তি বিপর্যয় ডেকে আনে। ইতিহাস দেখিয়েছে, যুদ্ধের সূচনা হয় নির্দিষ্ট লক্ষ্য নিয়ে, কিন্তু বাস্তবতা দ্রুত পরিবর্তিত হয়। 1914 সালের সীমিত কূটনৈতিক সংকট বিশ্বযুদ্ধের রূপ নেয়। 2003 সালের ইরাক অভিযান দীর্ঘ অস্থিতিশীলতার জন্ম দেয়। প্রকৃত নেতৃত্ব যুদ্ধ জয়ে নয়, যুদ্ধ এড়ানোর সক্ষমতায়। সামরিক শক্তি প্রয়োজন হতে পারে, কিন্তু রাজনৈতিক সমঝোতা ছাড়া তা অপূর্ণ। শান্তি দুর্বলতার প্রতীক নয়, বরং সেটি সর্বাধিক দূরদর্শী ও কৌশলগত সিদ্ধান্ত। আজকের এই সময়ে সবচেয়ে বেশি প্রয়োজন আরব দেশগুলো, বিশ্বের মুসলিম দেশগুলো মাঝে বিভাজন দূর করে ঐক্যের সৃষ্টি করা, এবং তাদের দেশের ভিতরে যে পশ্চিমা রাষ্ট্রগুলোর স্থাপনের সুযোগ দিয়েছে তা দূর করা, এবং মুসলিম উম্মার ঐক্যবদ্ধ কণ্ঠস্বর হিসাবে সবাই সোচ্চার হওয়া। সকলে ভালো থাকুন। ধন্যবাদ।